টাকা পয়সার অভাবে জ্যাং নামের এই লোকটির অবস্থা তখন একদমই টাইট। মানুষ দিন আনে দিন খায়, কিন্তু জ্যাংয়ের অবস্থা এতটাই করুণ ছিল যে সে ঋণ আনে দিন খায়। এমন সময় সে হঠাৎ করে পেয়ে যায় গুপ্তধনের খোঁজ। এই খোঁজ পেয়ে তার চোখ কপালে উঠতেই আবারও নেমে আসে, কারণ সেই গুপ্তধন ছিল শহরের সবচেয়ে সিকিউর একটি জেলের নিচে। জ্যাং তখন প্রতিজ্ঞা করে যে কোনোভাবেই হোক এই গুপ্তধন তার খুঁজে বের করতে হবে। ব্যাস, এরপরই শুরু হয়ে যায় এক অন্যরকম গল্প। আজ আমরা সেই গল্পই জানবো গোল্ডেন স্কেপ নামের মুভিটি থেকে। আরও জানবো এত সিকিউর জেলের নিচ থেকে জ্যাং নামের সেই সাধারণ লোকটি কি সেই গুপ্তধন খুঁজে পেয়েছিল, নাকি এই স্বপ্নটাও তার অপূর্ণ থেকে গিয়েছিল। তো দেরি না করে চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। শুরুতেই সিকিউর সে জেলখানাটি দেখানো হয়। এই জেলটি যতটা সিকিউর ছিল তার চেয়েও ভয়ানক ছিল এখানকার কয়েদিগুলো। বিশেষ করে সেই কয়েদিগুলো দুটি গ্যাং মেইনটেইন করত, আর এই দুটি গ্যাংয়ের কাজই ছিল একে অপরের সাথে মারামারি ধরাধরি করা। আজকের দিনেও দুই গ্যাংয়ের মধ্যে কোনো একটা ঝামেলা বাঁচতে যাচ্ছে। আসলে দুটি গ্যাংই নির্ধারণ করতে চাচ্ছিল যে কার কথা মতো এই জেলখানা চলবে। ক্র্যাব গ্যাং এবং টাইগার গ্যাং সামনাসামনি চলে আসে। এরপরেই দুই দলের মধ্যে শুরু হয়ে যায় তুমুল যুদ্ধ। ঠিক এই সময় আমাদের গল্পের হিরো জ্যাং সেখানে উপস্থিত হয়। জ্যাং কিন্তু ক্র্যাব গ্যাংয়ের সদস্য ছিল। সে ক্র্যাব গ্যাংয়ের লিডারকে বলে, আমি তোমার হয়ে তাদের সাথে লড়াই করতে চাই। আসলেও সে নিজের দক্ষতা প্রমাণ করার জন্য চেষ্টা করছিল। তবে জ্যাংয়ের কথা শুনে টাইগার গ্যাংয়ের প্রধান তখন কটূক্তি করতে শুরু করে, কারণ টাইগার গ্যাংয়ের প্রধান কিন্তু যেন তেন কোনো ব্যক্তি ছিল না। তার ফাইটিং স্কিল ছিল একদম অন্য ধরনের। জ্যাং তার সামনে যাওয়া মাত্র টাইগার গ্যাংয়ের প্রধান কিন্তু তাকে একদম কুপঘাত করে দেয়। জ্যাং তার কাছে এমন লেভেলের মায়ের খায় যে মনে মনে হয়তো ভাবতে থাকে যে ভাই, আমি আর তোর সাথে কোনোদিনও লাগতে যাব না। তবে টাইগার গ্যাংয়ের প্রধান যখন দেখতে পারে যে জ্যাং মার খাচ্ছে, তখন তাকে সহযোগিতা করার জন্য এগিয়ে যেতে থাকে। মানে তাদের মধ্যেকার যুদ্ধ কিন্তু এখন আরো বড় হতে যাচ্ছিল। কিন্তু এই সময়ের মধ্যে সেখানকার পুলিশগুলো সবকিছু বুঝতে পারে। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে থামিয়ে দেয়। এখন প্রশ্ন আসতে পারে যে কই থেকে কারা আসলো, হুট করে গল্প শুরু হয়ে গেল। তাই চলুন সবার সম্পর্কে একটু জেনে আসা যাক। জ্যাং নামের এই ছেলেটি ছিল একজন মুভি স্ক্রিপ্টার। এতদিন যাবৎ মুভি স্ক্রিপ্টিং করে তার সময়গুলো বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু হঠাৎ এক সময় সে স্ক্রিপ্টিং করতে কোনোভাবে মনোযোগী দিতে পারছিল না। মানে যেটাকে বলে রাইটার্স ব্লক। কখনো কখনো বড় বড় রাইটারগুলো হুট করে এভাবে থেমে যায়, তাদের মাথা থেকে কোনো কিছু আসতেই যায় না। তো যাই হোক, বেশ কিছুদিন যাবৎ জ্যাংয়ের অবস্থা একই রকম হয়ে যায়। এতে স্ক্রিপ্টিংগুলো ডেলিভারি দিতে না পারার কারণে তার কাছে কোনো প্রকার টাকাই আসছিল না। সে অনেক মানুষের কাছ থেকে ধার দেনা নিয়েছিল, এখন সে সেগুলো পরিশোধ করতে পারছিল না। ঠিক একইভাবে স্ক্রিনে থাকা এই ব্যক্তির কাছ থেকেও সে টাকা নিয়েছিল তাকে স্ক্রিপ্টিং ডেলিভারি দিবে বলে, কিন্তু বেশ কিছুদিন যাবত এই ব্যক্তিকে সে ঘোরাচ্ছে। এই ব্যক্তিটা তখন জ্যাংয়ের উপর প্রচন্ড রেগে গিয়ে নিজের লোকজনদেরকেই মারতে শুরু করে, যেন এই মার দেখে জ্যাং খুবই দ্রুত তার কাজ কমপ্লিট করে দেয়। জ্যাং তখন ভয় পেয়ে যায় এবং তার কাছ থেকে আরো 2 মাস সময় নিয়ে নেয়। ব্যক্তিটা তখন এতটাই রেগে যায় যে তাকে মাত্র 4 দিনের সময় দেয়। বলে, তুই যদি 4 দিনের মধ্যে স্ক্রিপ্টিং জমা দিতে না পারিস তাহলে তোর 2টি হাত আমি কেটে রাখবো। এখন সবচেয়ে কঠিন ব্যাপার হচ্ছে যে স্ক্রিপ্টিং এর জন্য 2 মাস সময় লাগবে, সেটা কিভাবে 4 দিনের মধ্যে কমপ্লিট করা যায়। মানে বোঝাই যাচ্ছে যে এটা কোনোভাবে জ্যাং হয়তো কমপ্লিট করতে পারবে না। কিন্তু পোলাই এবার যে লেভেলের হুমকি খেয়েছে, 4 দিনের মধ্যে যে কোনোভাবে হোক তাকে এটা ডেলিভারি দিতেই হবে। সে তখন কোনোভাবে দেরি না করে সোজা বাসায় গিয়ে স্ক্রিপ্ট করতে শুরু করে। কাজটা শর্টকাট কমপ্লিট করার জন্য বিভিন্ন মুভির গল্প সে জোড়াতালি লাগাচ্ছিল, কিন্তু তারপরেও স্ক্রিপ্টিং এর কোনো অগ্রগতি হচ্ছিল না। এত চাপ নিয়ে 2 মাসের কাজ কখনো 4 দিনে কমপ্লিট হয় বলেন? 4 নাম্বার দিনে এসেও তার স্ক্রিপ্টিং শেষ পর্যন্ত কমপ্লিট হয় না। জ্যাং তখন প্রচন্ড রেগে গিয়ে সবকিছু তোলপাড় করতে শুরু করে। শেষ পর্যন্ত ফ্রাস্ট্রেটেড হয়ে সে মদ খেতে শুরু করে। আর এ সময় তার ফোনে সে একটি মেসেজ দেখতে পারে। সেখানে লেখা ছিল বেশ কিছুদিন আগে তার দাদার দেওয়া একটা পার্সেল তার বাড়িতে রেখে দেওয়া আছে। জ্যাং তখন সে পার্সেলটি খুঁজতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সে পার্সেলটি সে পেয়েও যায়। পার্সেলটি ওপেন করতেই সে একটি ম্যাপ এবং চিঠি দেখতে পারে। জ্যাং তখন প্রচন্ড মাতাল থাকা সত্ত্বেও সে চিঠিটি তাকে যেন একদম চাঙ্গা করে দেয়, কারণ চিঠিতে তার দাদা লিখে গিয়েছে তাদের পূর্বপুরুষের কিছু গুপ্তধন এই শহরে লুকিয়ে রাখা আছে, আর সেটার ম্যাপ অলরেডি সেখানেই রেখে দেওয়া হয়েছে। জাপান যখন তাদের দেশে হামলা চালিয়েছিল তখন এই গুপ্তধনগুলো তারা কুয়োর ভিতরে রেখে দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ব্রিটিশরা যখন সেখানে চলে আসে সেই জায়গাতেই তারা একটি জেলখানা তৈরি করে, আর এভাবে সেই গুপ্তধন চাপা পড়ে যায় সে জেলখানার নিচে। চিঠিটি পড়তে পড়তে ম্যাপ খুলতে সে বুঝতে পারে এটা হলো সেই গুপ্তধনের ম্যাপ। এই বিষয়টা যে পুরোপুরি সত্য সেটা প্রমাণ করার জন্য তার দাদা সে বক্সের ভিতরেই একটি স্বর্ণবার রেখে গিয়েছে। তার দাদার শেষ ইচ্ছা ছিল এটা যে কোনোভাবে হোক তার বংশধর যেন উদ্ধার করে। এবার জ্যাং সেই গোল্ড বারটি পেয়ে পুরোপুরি বিষয়টা সত্য বলে মনে করে, কিন্তু এই সময় সে আরো বড় একটি টেনশনে পড়ে যায়। গুপ্তধনটি যে জেলখানার নিচে আছে সেটা ছিল চীনের সবচেয়ে সুরক্ষিত এবং বড় একটি জেল। চাইলে তো সেখান থেকে গুপ্তধন উদ্ধার করা যায় না, তাই না?
এরপরে সে গুপ্তধন উদ্ধারের জন্য প্ল্যান করতে শুরু করে। সবশেষে সে ডিসিশন নেয় যে কোনোভাবে হোক জেলের ভিতরে আগে ঢুকতে হবে, কিন্তু জেলে ঢুকতে হলে তো কোনো না কোনো ক্রাইম করতে হবে। জ্যাং তখন পুলিশের সামনেই অন্য একটি ব্যক্তির ল্যাপটপ ভেঙে ফেলে। পুলিশ তখন তাকে আদর করতে করতে জেলে ঢুকিয়ে নেয়। তারপর পুরো বডি চেক করার পরে তাকে জেলখানা ড্রেস দিয়ে দেওয়া হয়। তার জেল হয়েছে মাত্র 3 মাসের জন্য। জ্যাংয়ের জন্য এই সময়টা কিন্তু খুব একটা বেশি না, কিন্তু কি আর করার, সে এই 3 মাসের মধ্যেই সবকিছু করার প্ল্যান করতে থাকে। হঠাৎ সে দেখতে পারে কিছু কয়েদিরা অস্ত্রশস্ত্র নিয়ে কাউকে মারার জন্য বেরিয়ে পড়ছে, কিন্তু পরে সে লক্ষ্য করে এই ব্যক্তিগুলো মারামারি করার ভান করছিল। তারা আসলেও তাদের লিডার ক্র্যাবের জন্মদিনের এইভাবে উপহার দিচ্ছে। আর আজকের দিনেই জ্যাংয়ের সাথে ক্র্যাবের প্রথমবার দেখা হয়। ক্র্যাব বুঝতে পারে এই ছেলেটা নতুন, যার কারণে এগিয়ে গিয়ে তার সাথে কথা বলতে থাকে। ক্র্যাব তার নাম জিজ্ঞাসা করতেই সে উত্তরে জানায় জ্যাং। এই নামটা শোনা মাত্র ক্র্যাব যেন একদম আবেগে ফেটে পড়ে। আসলে ক্র্যাবের জ্যাং নামের খুব ভালো একটা বন্ধু ছিল, যে কিনা ক্র্যাবকে বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। ক্র্যাব তখন জ্যাংকে সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে নেয়। সে বলে, আজ থেকে তুমি আমার ছোট ভাই। আজ থেকে পুরো জেলখানায় তোমার গায়ে হাত দেওয়ার মতো কোনো ক্ষমতা কারো নেই। এ সময় বোঝা যায় ক্র্যাব ছিল আসলে ভালো মনের মানুষ। জেলখানায় যে জায়গাতে যত অন্যায় হতো সেই জায়গাতে সে ছুটে যেত। সে সবসময় বিপদগ্রস্ত কয়েদিদের পাশে দাঁড়াতো। কিন্তু টাইগার গ্যাং ছিল একদমই উল্টো। সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত তাদের একটাই কাজ, আর সেটা হলো যে কোনো মানুষকে উত্ত্যক্ত করতে হবে, না হয় মারামারি করতে হবে। কিন্তু জ্যাংয়ের জন্য ভয়ের কিছু নেই, কারণ ক্র্যাবের মতো একটা বড় ভাই সে এখন পেয়ে গেছে। কিন্তু এই সুখটা কিন্তু ক্র্যাবের জন্য খুব বেশিক্ষণ থাকে না, কারণ পরদিন সকালবেলায় টাইগার গ্যাংয়ের লোকজন তাকে তুলে নিয়ে যায়। টাইগার তাকে জিজ্ঞাসা করে, তুই কি কোনো গ্যাংয়ের নাম লিখিয়েছিস? জ্যাং কিন্তু ক্র্যাব গ্যাংয়ের কথা তখন কোনো কিছুই বলে না, কারণ সে কোনোভাবে চাচ্ছিল না এই গ্রুপিং এর মধ্যে পড়ে তার মেইন উদ্দেশ্য কোনোভাবে ব্যাহত হোক। সে অনায়াসে বলে দেয় যে আমি কারোর সাথে যোগ দিইনি। এই কথা শোনা মাত্র টাইগার গ্যাং কিন্তু নিজের দলে তাকে আহ্বান জানায়। তবে তার গ্রুপে ঢোকার জন্য একটি বিশ্রী কাজ করতে হতো, আর সেটা হলো টাইগারের জন্য লয়্যালটি দেখার জন্য তার থুতু মিশ্রিত একটি ড্রিঙ্কস পান করতে হবে। জ্যাং কোনোভাবেই এই ড্রিঙ্কস খাওয়ার বিষয়টা নিতে পারছিল না, কিন্তু তার কি বা করার আছে? তার আগে অনেক পাপি অলরেডি সেটা পান করে ফেলেছে। সে যদি এটা না করে তাহলে তো টাইগার গ্যাং একদম তার খবর করে ছাড়বে। এরপর ঠিক যখনই সেটা পান করতে যাচ্ছিল সে, তখন ক্র্যাব সেখানে উপস্থিত হয়। ক্র্যাব জানায়, এই ছেলেটা অলরেডি আমার গ্রুপের একজন, এমনকি সে আমার ছোট ভাই। তাই তোরা চাইলে আমার গ্রুপ থেকে জোর করে তাকে নিতে পারিস না। যে কথা শুনে টাইগার কিন্তু অনেকটা অবাক হয়ে যায়, কারণ জ্যাং এ বিষয় সম্পর্কে তাকে কিছুই জানায়নি। তো যাই হোক, তাদের দুই গ্রুপের মধ্যে কিন্তু একটি বড় শর্ত আছে, আর সেটা হলো কেউ যদি কোনো গ্রুপে জয়েন করে তাহলে অন্য কেউ এসে জোর করে তাকে গ্রুপ থেকে নিয়ে নিতে পারবে না। আর এভাবে কিন্তু টাইগার ক্র্যাবের কাছে বেশ অপমানিত হয়। সে তখন প্রচন্ড রেগে গিয়ে জ্যাংকে বলে যে এই অপমানের প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। এখন ব্যাপারটা কিন্তু জ্যাংয়ের জন্য পুরোপুরি উল্টো হয়ে গেল। জ্যাং আসলে চেয়েছিল কোনো প্রকার ঝামেলা না জড়িয়ে নিজের কাজে ফোকাস দেবে, কিন্তু এখন সে টাইগার গ্রুপের কাছে টার্গেট হয়ে গেল। তো যাই হোক, জ্যাং সুযোগ পেলে কিন্তু সেই গুপ্তধন খুঁজত। এর মধ্যে সে রিসার্চ করে জানতে পারে সেই গুপ্তধনটা ছিল একটি বড় গাছের পাশে। তাই সে গাছটি খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে সে বড় গাছটিও সে পেয়ে যায়। গাছ তো সে পেয়ে গেল, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এত সিকিউরিটির মধ্যে সে কিভাবে এই জায়গাতে ঘুরবে। হঠাৎ জেলার এসে বলে এখন থেকে তার জেলের লন্ড্রিতে কাজ করতে হবে। আর এই কাজটা পেয়ে কিন্তু সে বেশ খুশি হয়ে যায়, কারণ এই কাজ করতে করতে আশেপাশের যে কোনো তথ্য সে খুব ভালোভাবে কালেকশন করতে পারবে। এর মধ্যে সে একটি লাইব্রেরিতে যায়। সেখানে থাকা একটি বই খুলে সেখানকার কূপ সম্পর্কে সে জানতে পারে, কিন্তু এই কূপের এক্সাক্ট লোকেশনের জন্য একটি কনফিডেন্সিয়াল রুমে তাকে ঢুকতে হবে। আর সেই রুমে ছিল পুরো জেলখানার ব্লুপ্রিন্ট এবং ফ্লোর প্ল্যান। কিন্তু এই মুহূর্তেই টাইগার গ্যাংয়ের লোকজন তার সামনে চলে আসে সেই অপমানের প্রতিশোধ নিতে। এর মধ্যে ক্র্যাব অনেকক্ষণ যাবৎ জ্যাংকে খুঁজে না পেয়ে বুঝতে পারে যে অবশ্যই কোনো না কোনো গন্ডগোল হয়েছে। তাই সে সোজা এসে টাইগারকে বলে, তুই জ্যাংকে কোথায় রেখেছিস বল। টাইগার বলে, আমি সবকিছুর উত্তর দিব, কিন্তু তার আগে আমার থুতু মিশ্রিত চা তোকে খেতে হবে। এই কথা শুনে ক্র্যাব গ্যাংয়ের সবার মাথা একদম গরম হয়ে যায়, কিন্তু ক্র্যাব তো এখন জ্যাংকে অনেক আপন মনে করে, যার কারণে টাইগারের এই বিশ্রী শর্ত মেনে নিতে সে কোনোভাবেই দ্বিধাবোধ করে না। ক্র্যাব তার শর্ত পূরণ করার পর টাইগার জানায় যে জ্যাংকে মেরে তারা একটি ময়লার ডিবাতে ফেলে রেখেছে। যেটা শোনা মাত্র ক্র্যাবের গ্যাং কোনোভাবে দেরি না করে সঙ্গে সঙ্গে সেই জায়গাতে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে নেয়। সিন দেখে তো বুঝতেই পারছেন, আর কিছুক্ষণ দেরি হলে কিন্তু জ্যাং নিজেই সেই গুপ্তধনের ভূত হয়ে যেত। এভাবে বেশ কিছুদিন পার হয়ে যায়। জ্যাং জানতে পারে আজ দুই গ্যাংয়ের মধ্যে বেশ মারামারি হতে যাচ্ছে। তাই সে প্ল্যান করে যখনই দুই গ্রুপ মারামারি করবে তখন সেখানে পুলিশ উপস্থিত হবে। তখন সেই পুলিশের কাছ থেকে কোনোভাবে চাবি নিয়ে কনফিডেন্সিয়াল রুমের ভিতরে সে ঢুকে পড়বে। যেমন কথা তেমন কাজ। কিছুক্ষণের মধ্যেই দুই গ্যাংয়ের মধ্যে বেশ মারামারি শুরু হয়ে যায়। পুলিশ জানতে পেরে দ্রুত সেখানে মারামারি থামার জন্য উপস্থিত হয়। তখন জ্যাং সেখানে থাকা একটি পুলিশের কোমর থেকে সেই চাবিটি চুরি করে সোজা সেই কনফিডেন্সিয়াল রুমের দিকে যেতে শুরু করে। এরপর সেই চাবিটি বের করে রুম খুলতেই যাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই মুহূর্তে টাইগার সেখানে চলে আসে এবং তাকে সেখান থেকে সরিয়ে নেয়। টাইগার তখন জ্যাংয়ের হাতে চাবি দেখে মনে করে হয়তো এখান থেকে পালানোর জন্য চেষ্টা করছে। সে তখন জ্যাংকে ধুন্দু মার দিতে শুরু করে। কই থেকে যেন ক্র্যাবও সেখানে উপস্থিত হয়।
এরপর শুরু হয়ে যায় তাদের মধ্যে তুমুল লড়াইয়ের এক পর্যায়ে জ্যাংয়ের হাত থেকে সেই চাবিটা ছুটে গিয়ে দরজার নিচ দিয়ে অন্য একটি রুমে ঢুকে পড়ে। এভাবে জ্যাংয়ের স্বপ্ন আবারও ভেঙে যেতে শুরু করে। পাশাপাশি এই ঘটনার জন্য সে কিন্তু ক্র্যাবের উপর বেশ অভিমান করে। ক্র্যাব বারবার বলে যে কোনোভাবেই হোক আমি তোমাকে এভাবেই রক্ষা করে যাব, কিন্তু জ্যাং তখন ক্র্যাবের মন খারাপ করে দিয়ে তাকে বলে যে আসলে আমার দরকার ছিল টাইগারের গ্যাংয়ে যোগ দেওয়া, কারণ আজ তোমার জন্যই আমি বড় একটি সুযোগ হারিয়েছি। ক্র্যাব কিন্তু জ্যাংয়ের এই কথাগুলোতে কোনোভাবে মন খারাপ করে না। এর ভিতরেই সেখানে একটা লোক এসে জ্যাংকে বলে তুমি কিন্তু বেশ ভাগ্যবান, কারণ ক্র্যাব তোমাকে অনেক আপন করে নিয়েছে। সে লোকটার কথাবার্তা শুনে জ্যাং তখন বুঝতে পারে হয়তো কোনো ভুল করছে সে। এতক্ষণ ক্র্যাবকে সে যা বলেছে সেটা বলা হয়তো কোনোভাবে ঠিক হয়নি, তাই একটা সময় সে ক্র্যাবের কাছে এই বিষয়ের জন্য ক্ষমা চায়। এরপর জ্যাং ভাবে সব কথাই হয়তো ক্র্যাবকে খুলে বলা দরকার, তাই সে এখানে কেন এসেছে তার সবকিছুই প্রথম থেকে শেষ পর্যন্ত তাকে বলে দেয়। জ্যাংয়ের কথাগুলো শুনে ক্র্যাব কিন্তু প্রথমত কোনো কিছুই বিশ্বাস করছিল না, কিন্তু পাশাপাশি তার এটাও বিশ্বাস ছিল যে জ্যাং তো তার সাথে মিথ্যা কথা বলার কথা না। ক্র্যাব তখন বলে আচ্ছা ঠিক আছে, যদি গুপ্তধনের জন্য তুমি এখানে আসো তাহলে আমি তোমাকে নিজ থেকে সহযোগিতা করব। এরপর দুজন মিলে কিন্তু সেই গুপ্তধন খুঁজে বের করার মাস্টার প্ল্যান করতে শুরু করে। প্ল্যানের মধ্যে কিন্তু সেই কনফিডেন্সিয়াল রুম আবারও চলে আসে, কারণ সে গুপ্তধন উদ্ধার করার জন্য পুরো জেলের সবকিছু তাদের জানতে হবে। একদিন তারা কাজ করতে করতে একটা পুলিশের গায়ে ডিটারজেন্ট দিয়ে দেয়। সেই পুলিশের ডিটারজেন্টে অ্যালার্জি ছিল, যার কারণে পুলিশটা খুবই দ্রুত অসুস্থ হতে শুরু করে। এই সুযোগে জ্যাং সেই পুলিশের ড্রেস নিয়ে পড়ে ফেলে, এমনকি তার কাছে থাকা চাবি নিয়ে সেই রুমের দিকে যেতে শুরু করে। শেষমেশ রুমের ভিতরে ঢুকে সে পেয়ে যায় ব্লু প্রিন্টের কপি, যেটা ছিল এই জেল রিপেয়ার হওয়ার অনেক আগের একটি ম্যাপ। ম্যাপটি দেখে জ্যাং বুঝতে পারে যে কূপটা তারা খুঁজছে সেটা ছিল বর্তমান প্লেগ্রাউন্ডের নিচে, আর এটা কিন্তু তাদের জন্য বেশ বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, কারণ এমন একটি খোলা জায়গাতে তারা কিভাবে ঘুরবে। তবে জ্যাংয়ের কাছে প্রথম থেকে যে ম্যাপটা ছিল সেই ম্যাপের মাধ্যমে সে জানতে পেরেছিল যে মাটির নিচে একটা বেসমেন্ট আছে, যে বেসমেন্টের মাধ্যমেই সে প্লেগ্রাউন্ডের নিচে যাওয়া সম্ভব। তবে সমস্যা আর একটি, এই বেসমেন্টটা ছিল কেমিক্যাল রুমের ভিতরে, তাই এবার তারা প্ল্যান করতে থাকে সেই বেসমেন্টের রাস্তা পর্যন্ত পৌঁছার জন্য। এরপর তারা একদিন সেই কেমিক্যাল রুমের ভিতরে ঢুকে পড়ে। রুমের ভিতরে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর তারা একটা দরজা তালা মারা অবস্থায় দেখতে পারে। এরপর দুজন মিলে অনেক বুদ্ধি খাটিয়ে সে তালাটি ভেঙে ফেলে। দরজাটি খুলে তারা নিচে নেমে যায়। বেসমেন্ট দিয়ে সামনের দিকে এগিয়ে যেতেই তারা হুট করেই সামনে একটি বড় দেয়াল দেখতে পারে, আর এই দেয়ালটি পার হতে পারলে তারা সেই প্লেগ্রাউন্ডের নিচে যেতে পারবে, আর সেখানেই রয়েছে গুপ্তধনে ভরা সেই কূপটি। এই কারণে কিন্তু এই দেয়ালটি প্রথমত তাদেরকে ভাঙতেই হবে, কিন্তু প্রশ্ন হলো তাদের কাছে তো এক টুকরো প্লাস্টিক পর্যন্ত নেই, তারা এই দেয়ালটা কিভাবে ভাঙবে। তবে জ্যাং বেশ স্মার্ট ছিল, সে তার বুদ্ধি দিয়ে একটি ড্রিল মেশিন বানানো শুরু করে। সে খুঁজে খুঁজে একটি নষ্ট ওয়াশিং মেশিন বের করে। এরপর মেশিনের মোটরটি সে খুলে নেয়। তারপর খুব সহজভাবেই সে মোটরের সাথে একটি রড লাগিয়ে সেটাকে ড্রিল মেশিন বানিয়ে ফেলে। এরপর তারা সেটার শব্দ কমানোর জন্য একটি বাকেটের ভিতরে রেখে কাপড় দিয়ে লুকিয়ে নেয়। তারপরেও তারা ভাবতে থাকে এত বড় দেয়ালে যদি ড্রিল মেশিন ধরা হয় তাহলে অবশ্যই সেই শব্দ চারদিকে ছড়িয়ে পড়বে, তাই তারা বুঝতে পারছিল না যে এখন এই শব্দটা তারা কিভাবে থামিয়ে রাখবে। ক্র্যাপের মাথায় তখন একটি হেভি বুদ্ধি চলে আসে। সে বলে যখন আমরা ড্রিল মেশিন চালাবো তখন একসাথে ওয়াশিং মেশিনগুলো আমরা ছেড়ে রাখবো, যার কারণে জেলে থাকা কেউই বুঝতে পারবে না আসলে ড্রিল মেশিনের শব্দ হচ্ছে কিনা। জ্যাংও তার কথা শুনে খুবই খুশি হয়ে যায়। তারপর তারা তাদের কাজ শুরু করে দেয়। এবার তারা যখন ড্রিল মেশিনটি দেয়ালে লাগায় তখন একসাথে প্রত্যেকটা মেশিন ছেড়ে দেওয়া হয়। এতগুলো মেশিন একসাথে চলার কারণে ড্রিল মেশিনের সেই শব্দ কোনোভাবে কারো কান পর্যন্ত পৌঁছায় না। আর এভাবে কিন্তু তারা বেশ কিছুদিন যাবৎ এই কাজ চালিয়ে যেতে থাকে। শেষমেশ তারা চারদিক থেকে ড্রিল করে একটি সুড়ঙ্গ তৈরি করে। সুড়ঙ্গ দিয়ে ভিতরে ঢুকতেই তারা আদিম যুগের সেই পানির কুয়োটি দেখতে পারে। এই কূপটা দেখে ফাইনালি তারা দুজনেই খুবই খুশি হয়ে যায়। এরপর দুজন মিলে ভিতরে ঢুকে গুপ্তধন খুঁজতে শুরু করে। ক্র্যাব বলে তুমি খুঁজতে থাকো আর আমি উপরের সবকিছুই সামাল দিতে থাকি। এই বলে ক্র্যাব আবারও তার আগের জায়গায় ফিরে আসে। অন্যদিকে জ্যাং অনবরত সেই গুপ্তধন খুঁজতে শুরু করে। জ্যাং সেই গুপ্তধন খুঁজতে খুঁজতে অনেক দূর চলে আসে, কিন্তু কষ্টের ব্যাপার হলো এখনো পর্যন্ত সেই গুপ্তধনের কোনো খোঁজই তার কাছে মিলছে না। চিঠিতে লেখা ছিল গুপ্তধনটি একটি বক্সের ভিতরে রাখা আছে, কিন্তু আশেপাশে তো কোনো প্রকার বক্স খুঁজেই পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত জ্যাং খুবই হতাশ হয়ে সেখানে বসে পড়ে। ক্র্যাব বাইরে থেকে লক্ষ্য করে যে জ্যাংয়ের অনেক সময় লেগে যাচ্ছে। সে ভাবে আবার কোনো সমস্যা হলো না তো। ভিতরে ঢুকে সে দেখতে পারে মন মরা হয়ে জ্যাং সেখানে বসে আছে। ক্র্যাব বলে আমরা খুঁজতে থাকবো, হয়তো সেটা আমরা পাবো। জ্যাং তখন একটা বক্সের সামনেই বসেছিল, আর সেই বক্সের সামনে থাকা পাথরটি সরাতেই সে বক্সের ডোর খুলে যায়। বাস সঙ্গে সঙ্গে তাদের চোখের সামনে গুপ্তধন দেখতে পারে তারা। জ্যাং কোনোভাবে বিশ্বাসও করতে পারেনি যে এইভাবে তারা সেই গুপ্তধনটি পেয়ে যাবে। তারা গুনে গুনে দেখে এখানে প্রায় 101টা বার ছিল। এতগুলো স্বর্ণ একসাথে দেখে তাদের মাথা তো পুরোপুরি খারাপ হয়ে যায়। কিন্তু এরপরে তারা ভাবতে শুরু করে এই সিকিউর জেল থেকে তারা এই স্বর্ণবারগুলো কিভাবে সরাবে। প্রথমেই তারা সেই স্বর্ণবারগুলো উপরে নিয়ে আসে। এরপর স্বর্ণের বারগুলোকে অ্যাসিড ভর্তি একটি বাকেটের ভিতরে তারা রেখে দেয়। এর পিছনের কারণ হচ্ছে অ্যাসিডে কিন্তু স্বর্ণের কোনো ক্ষতি হয় না। অ্যাসিড ভেবে এর ভিতরে কোনো কিছু কেউ খুঁজতেও আসবে না। এরপরেও তারা ভাবতে থাকে এই স্বর্ণগুলোকে জেলের বাইরে কিভাবে বের করা যায়। হঠাৎ জ্যাংয়ের মাথায় একটি বড় মাপের বুদ্ধি চলে আসে।
ভিতরে একটি কাপড়ের ট্রলি ছিল। প্রতি রবিবার এই ট্রলিতে করে কাপড় আনা নেওয়া করা হতো। জ্যাং ভাবতে থাকে সেই বাকেটের ভিতরে যে খালি জায়গাগুলো আছে সেগুলোর মধ্যে সে স্বর্ণের বার তুলে নেবে। এরপর সে ট্রলি নিয়ে জেলখানার গ্যারেজের ভিতরে সে রেখে আসবে। স্বর্ণ পড়ে থাকবে প্রায় একটি সপ্তাহ সেই জায়গাতেই। এরপর জ্যাং যেদিন জেলখানা থেকে ছাড়া পাবে তখন সে গ্যারেজের ভিতরে ঢুকে প্রত্যেকটা স্বর্ণবার নিয়ে সেখান থেকে চলে যাবে। জ্যাং ক্র্যাবকে বলে, যেহেতু তুমি আমার ভাইয়ের মতো, তোমাকে অবশ্যই আমি গোল্ড বার উপহার দেব। কারণ এতদিনে জ্যাং জানতে পেরেছে টাকার অভাবে ক্র্যাপের মেয়ে কোনোভাবে ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারছে না। যাই হোক, এরপর তারা তাদের পরবর্তী কাজগুলো করতে শুরু করে। এতক্ষণ তো তাদের কাজ খুব ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল, কিন্তু এরপর থেকে তাদের সাথে ঘটতে থাকে অবিশ্বাস্য সব ঘটনা। হঠাৎ একদিন ক্র্যাবের গ্যাংয়ের একজনের হাত টাইগার গ্যাংয়ের লোকজন ভেঙে দেয়। যে বিষয়টা ক্র্যাব কোনোভাবে মেনেই নিতে পারছিল না। সে প্রতিশোধ নিতে সোজা টাইগারের কাছে চলে যায়। অন্যদিকে টাইগারও কিন্তু জ্যাংয়ের উপর প্রচন্ড ক্ষেপা ছিল। তাই টাইগার সুযোগ বুঝে লন্ড্রি রুমের ভিতরে ঢুকে জ্যাংকে মারতে শুরু করে। এই মারামারিতে অ্যাসিড ভর্তি সেই বাকেটটি সেখানে ঢেলে পড়ে। বেরিয়ে আসে সেই স্বর্ণ বারগুলো। এত এত গোল্ড বার দেখে টাইগারের মাথা পুরোপুরি গরম হয়ে যায়। এ যেন মেঘ না চাইতে বৃষ্টি। কিন্তু এর মধ্যেই সেখানে ক্র্যাব এসে টাইগারকে ধুন্দুমার দিতে শুরু করে। ক্র্যাব শেষমেশ চিন্তা করে টাইগারকে সে আর কোনোভাবে বেঁচেই রাখবে না। আজকে টাইগারকে সে মেরে ফেলবে। একে তো টাইগারকে সে কোনোভাবে দেখতে পারে না, অন্যদিকে সে গোলবার সম্পর্কে সবকিছুই জেনে গেছে। টাইগারের গলায় দড়ি পেঁচিয়ে সে তাকে আধমরা করে ফেলে। কিন্তু হঠাৎ জ্যাং ক্র্যাবকে বাধা দেয়। জ্যাং ক্র্যাবকে জোরে একটি ধাক্কা দেয়। জ্যাংয়ের এই রূপ দেখে চ্যাং কিন্তু বেশ অবাক হয়ে যায়। আর এর মধ্যেই সেখানে পুলিশ চলে আসে। তবে পুলিশগুলো এসে সেই স্বর্ণবারগুলো দেখতে পারে না, কারণ এর ভিতরে তারা সব স্বর্ণবার লুকিয়ে নিয়েছে। পুলিশ চলে যাওয়ার পর টাইগার তাদেরকে বলে, এই স্বর্ণবারগুলো নিয়ে যেতে চাইলে আমার সাথে ডিল করতে হবে, তা না হলে পুলিশকে আমি সব কথাই জানিয়ে দেব। ক্র্যাব কিন্তু তার কথায় কোনোভাবে রাজি হচ্ছিল না, কিন্তু জ্যাং টাইগারের কথায় রাজি হয়ে যায়। জ্যাংয়ের এই কর্মকাণ্ডে ক্র্যাব কিন্তু ভীষণ কষ্ট পায়। ক্র্যাব তখন জ্যাংকে সন্দেহ করতে থাকে। সেভাবে জ্যাং হয়তো এই গোল্ডের লোভই তার সাথে ভালো ব্যবহার করেছে এতদিন। ক্র্যাব এতটাই কষ্ট পায় যে এই মিশন থেকে শেষ পর্যন্ত নিজেকে সে সরিয়ে নেয়। কারণ ক্র্যাব তো অন্যায় এবং অন্যায়কারীকে কোনোভাবে দেখতে পারে না। তার কাছে এখন জ্যাং একজন অন্যায়কারী। ঠিক এই মুহূর্তের মধ্যে ক্র্যাবের কাছে একটি কল চলে আসে। দুর্ভাগ্য যেন তার পিছুই ছাড়ছে না। সে জানতে পারে তার মেয়ে এখন অ্যাক্সিডেন্ট করে কোমায় চলে গেছে। এখন তার মেয়েকে যদি সে বাঁচাতে চায় তাহলে যে কোনোভাবেই হোক এই জেলখানা থেকে তার বের হতে হবে। অন্যদিকে টাইগারকে আমরা দেখি সে অন্য একটা বুদ্ধি আটছে। টাইগার এতক্ষণে জেনে গেছে জ্যাং একাই এই স্বর্ণবারগুলো এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাই সে পুরো স্বর্ণের মালিক হওয়ার জন্য জ্যাংকে মেরে ফেলার চেষ্টা করে। ঠিক এই মুহূর্তে ক্র্যাব সেখানে চলে আসে। সে সবাইকে জানায় যে এই স্বর্ণের কোনো প্রকার ভাগ তার দরকার নেই, কিন্তু তার একটা প্রস্তাব আছে, আর সেটা হলো এই জেল থেকে তাদের সবাইকে পালিয়ে যেতে হবে। পালিয়ে যাওয়ার এই মিশনের কথা শুনে টাইগার সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। শেষমেশ তারা তিনজন মিলে একত্রিত হয়, প্ল্যান করতে শুরু করে যে এখান থেকে তারা কিভাবে পালাবে। তবে জ্যাং এখান থেকে যেভাবে বেরিয়ে যাওয়ার চিন্তা করেছিল, এবার কিন্তু সেভাবে আর বের হওয়া সম্ভব হবে না। কারণ এখন সে কিন্তু একা না, বরং তার সাথে আরো দুজন পালাবে। এর মধ্যে দেখা যায় জ্যাংয়ের সাজার 3 মাস প্রায় শেষ হয়ে এসেছে, কিন্তু প্ল্যান অনুযায়ী তাকে আরো 2 মাস এখানে থেকে যেতে হবে। টাইগার তখন চ্যাংকে বলে, তুমি চিন্তা করো না, আমার কাছে একটি বিশেষ সলিউশন আছে। এই সময়ে আমরা মুভির সেই প্রথম দৃশ্যে ফিরে আসি, যে জায়গায় আমরা দেখছিলাম টাইগার জ্যাংকে বেধড়ক মার দিচ্ছে। আর এই মারপিটই ছিল তাদের তৈরি করা একটি প্ল্যান, যেন এই মারামারির সূত্র ধরে জ্যাং আরো কিছুদিন এই জেলখানাতেই থেকে যেতে পারে। তাদের প্ল্যান কাজে লেগে যায়। জ্যাংয়ের আরো কিছুদিনের জন্য সাজা হয়। এর মধ্যে জ্যাংও তার পরিকল্পনা পুরোপুরি ফাইনাল করে ফেলে। জ্যাং সবাইকে বলে যে এই জেলে যেদিন অ্যানুয়াল পার্টি হবে সেদিন তারা এখান থেকে পালিয়ে যাবে। সে এতদিনে এটাও জেনে গেছে জেলটা রিপেয়ার করার সময় ভিতরের ড্রেনগুলোকেও রিপেয়ার করা হয়েছে। এমনকি আগের কিছু ড্রেন এখনো পর্যন্ত পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সেই ড্রেনগুলোর মধ্যে একটি ড্রেন সোজা সমুদ্রের মধ্যে চলে গেছে। এবার কথা হলো, তারা যদি সেই পুরাতন ড্রেনটি খুঁজে বের করতে পারে তাহলে সেই ড্রেনের মাধ্যমে তারা সোজা এই জেল থেকে বের হয়ে যেতে পারবে। এবার স্বর্ণবারগুলোকে নিজের সাথে বহন করার জন্য ক্রাব এক ধরনের ফেব্রিক ডিজাইন করে, যে ড্রেসে অনেকগুলো পকেট থাকবে, আর এই পকেটেই কিন্তু তারা তাদের গোল্ড বার নিয়ে যাবে। এবার তারা চিন্তা করে সেই প্রোগ্রামের দিন সেই পুলিশগুলোকে কিভাবে ডিস্ট্র্যাক্ট করবে। তারা প্ল্যান করে পার্টির সেই বেলুনগুলোতে নর্মাল গ্যাস না ভরিয়ে তারা ইথানল গ্যাস ভরিয়ে দেবে, আর সেই বেলুনগুলো জায়গা মতো নিয়ে গিয়ে আগুনের সংস্পর্শে আনা মাত্র সেখানে বোমের মতো ব্লাস্ট হবে। এবার প্রশ্ন হলো, তাদের কাছে তো কোনো প্রকার ফায়ার বক্স নেই, তাহলে সে বেলুনগুলোকে আগুনের সংস্পর্শে তারা কিভাবে নিয়ে আসবে। জ্যাং তখন বিশেষ কায়দায় টুথপেস্ট, 2টি পেন্সিল ব্যাটারি আর আয়রন ফোমের মাধ্যমে একটি লাইটার তৈরি করে, যে লাইটারটি একটি নির্দিষ্ট সময় পর একা একাই জ্বলে উঠবে। আর সেখানে যদি একবার আগুন জ্বলে যায় তাহলে সঙ্গে সঙ্গে গ্যাস বেলুন ব্লাস্ট হয়ে যাবে। আর এমন একটি শক্তপোক্ত প্ল্যান করে তারা সেই দিনের জন্য কিন্তু অপেক্ষা করতে থাকে। এরপর সেই অ্যানুয়াল পার্টির দিন চলে আসে। তারা সবকিছুই তাদের পরিকল্পনা অনুযায়ী সেট করে রেখেছে। বেশ কিছু সময় পার হয়ে যাওয়ার পরে তাদের পরিকল্পনা অনুযায়ী একটা পর্যায়ে সেই জায়গাতে ব্লাস্ট হয়ে যায়। সেখানে থাকা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি যে এত সিকিউরড একটা জেলের ভিতরে এই ধরনের বিস্ফোরণ হওয়া সম্ভব। ভয়ানক এই দুর্ঘটনা থেকে বাঁচার জন্য সেখানকার সবাই এদিক ওদিক ছুটতে শুরু করে।
আর এই ফাঁকেই টাইগার, ক্র্যাব এবং জ্যাং তাদের কাজ কমপ্লিট করার জন্য সেই ড্রেন খুঁজতে শুরু করে। এ সময় দেখা যায় জ্যাং আগে থেকেই একটি রুমের চাবি বানিয়ে রেখেছিল। এবার সে চাবির মাধ্যমে ভিতরে ঢুকে পড়ে তাদের আসল কাজ শুরু করে দেয়। তাদের সাথে ছিল স্বর্ণে ভরা সে জ্যাকেট আর বড় বড় রশি। সেই রুম থেকে ফাইনালি তারা টানেলের ভিতরে ঢুকে পড়ে। এই টানেলের মাধ্যমেই তারা সোজা সমুদ্রে চলে যাবে, আর সেখানে আগে থেকেই তারা একটা বোট রেডি করে রেখেছিল। এভাবে তারা বেশ কিছুক্ষণ কষ্ট করে সামনে এগুতে থাকে। হঠাৎ চ্যাংয়ের পা মারাত্মকভাবে কেটে যায়। তার পায়ের ক্ষতটা এত বেশি পরিমাণ ছিল যে সে কোনোভাবে সামনের দিকে এগুতেই পারছিল না। তাই তারা সামনেই একটি কিচেনে নেমে পড়ে। সে ক্র্যাবকে বলে, এইভাবে আমি সামনের দিকে এগুতে পারবো না, ভালো হয় আমাকেই রেখে যদি তোমরা এখান থেকে চলে যাও, তা না হলে আমরা তিনজনই কিন্তু বিপদে পড়তে যাচ্ছি। ক্র্যাব বলে, একসাথে এত দূর আসার পর আমি তোমাকে কোনোভাবেই রেখে যেতে পারি না, তাই যেতে হলে আমি তোমাকে সাথে নিয়ে যাব। অন্যদিকে টাইগার তার হাতে একটি ছুরি তুলে নেয়। দেখে তখন বোঝাই যাচ্ছিল সে কোনো একটা কুবুদ্ধি এঁটেছে। তো যাই হোক, ক্র্যাব তখন জ্যাংয়ের সেই ক্ষত স্থানটা কোনো রকম ভাবে ব্যান্ডেজ করে নেয়। এরপর তারা তিনজন মিলে আবারও সামনের দিকে এগুতে শুরু করে। এভাবে কষ্ট করে অনেক দূর এগিয়ে যাওয়ার পর তারা টানেলের একদম শেষ প্রান্তে এসে পৌঁছায়। তারা অবাক দৃষ্টিতে সামনের দিকে তাকায়, কারণ টানেলের সামনের সে মুখটা কোনোভাবে খোলা ছিল না, কারণ সামনে ছিল লোহার একটি বড় দেয়াল। ক্র্যাব এবং টাইগার শেষ মুহূর্তে এসে এই দেয়ালটি দেখে প্রায় আশা ছেড়েই দিয়েছিল, কিন্তু জ্যাং জানায় এখান থেকে কিভাবে তারা বের হবে সেটা সে আগে থেকে চিন্তা করে রেখেছে, কারণ আগে থেকেই এই দেয়াল সম্পর্কে সে খুব ভালো করেই জানতো। সে বলে এই টানেলটা অনেক পুরনো, তাই এই টানেলের ভিতরে অনেক বেশি পরিমাণে মিথেন গ্যাস আছে। সে বলে এখানে যদি আগুন লেগে দেওয়া হয় তাহলে একটি বিস্ফোরণ হয়ে যাবে, আর সেই বিস্ফোরণের মাধ্যমেই এই দেয়ালটি ভেঙে যাবে। সে তখন বলে এখানকার সেফটি দরজাগুলো খুলে সে গ্যাসগুলোকে রিলিজ করতে, যেন অনেক বেশি পরিমাণ গ্যাস এই দরজার সামনে নিয়ে আসা যায়। তার কথা মতো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর জ্যাং তখন সেখানে আগুন ধরিয়ে দেয়। এরপরই দেখা যায় বড় একটি বিস্ফোরণের মাধ্যমে সেখানকার দরজা আসলে ভেঙে পড়েছে। তারা শেষমেশ সেই টানেলের মাথায় গিয়ে দাঁড়ায়। তারা সামনেই সমুদ্র সহ তাদের জন্য রাখা সেই বোটটিও দেখতে পারে। কিন্তু এই সময় ঘটে অন্যরকম একটি ঘটনা। টাইগারের সাথে থাকা সেই ছুরিটি দিয়ে সে দুজনকে আঘাত করতে শুরু করে। মূলত তার চিন্তা ছিল সব স্বর্ণ সে একাই মেরে দেবে। আসলে সবার সাথে সে এতক্ষণ নাটক করে গেছে, কারণ বের হতে গেলে তো তাদের দুজনকে তার লাগবেই। এর মধ্যে জ্যান টাইগারকে মারার একটি সুযোগও পেয়ে যায়, কিন্তু সে উইক হয়ে পড়ার কারণে সেই সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে পারে না। এতে টাইগার প্রচন্ড রেগে গিয়ে জ্যাংয়ের হাত ভেঙে দেয়, এমনকি ক্র্যাবকে সেখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তবে সৌভাগ্যবশত জ্যাং সেখান থেকে পড়ে না গিয়ে ঝুলতে শুরু করে। আর এর কিছুক্ষণের মধ্যেই ক্র্যাব একটা সুযোগ পাওয়া মাত্র সে টাইগারকে টেনে ধরে সেখান থেকে ফেলে দেয়। ব্যাস, এভাবেই টাইগারের চ্যাপ্টার চিরতরে সেখানেই ক্লোজ হয়ে যায়। ঠিক এ সময় জ্যাং তার এক হাত দিয়ে ক্র্যাবকে ধরে রাখে, অন্য একটি হাত দিয়ে সেই গোল বারগুলো সে ধরে রাখে। দেখে বোঝাই যাচ্ছিল এটা তার জন্য খুবই কষ্টের ছিল, কারণ টাইগার অলরেডি তার হাতে অনেক আঘাত করেছে। এরপর সে দুটি দড়ি ধরেই উপরের দিকে টানতে শুরু করে, কিন্তু একসাথে দুটি দড়ি সে উপরে আনতে পারছিল না। সে বুঝতে পারে যে কোনো একটিকে তার বেছে নিতে হবে, হয়তো গোল্ড বারগুলো তুলে নিয়ে আসতে হবে, তা না হলে ক্র্যাবকে বাঁচাতে হবে। এই মুহূর্তে জ্যাং কিন্তু পুরো স্বর্ণের মায়া ত্যাগ করে ক্র্যাবকে শেষে বাঁচিয়ে নেয়। সে গোল্ড বারগুলো ছেড়ে দিয়ে সোজা ক্র্যাবকে টেনে তুলে নিয়ে আসে। এরপর তারা দুজন মিলে পুলিশের কাছে স্যারেন্ডার করে দেয়। সিনটি শিফট হয় প্রায় 4 মাস পরে। একটি পুলিশ তাদের দুজনকে বলছে যে সেই সমুদ্রের ভিতর থেকে প্রত্যেকটা গোল্ড বাড়ি তারা উদ্ধার করতে পেরেছে। তারা ডিসিশন নিয়েছে পুরো স্বর্ণই তারা জ্যাংকে দিয়ে দিবে, কারণ এগুলো ছিল জ্যাংয়ের পূর্বপুরুষের। অন্যদিক থেকে টেলিফোনের মাধ্যমে ক্র্যাবও জানতে পারে যে তার মেয়ে অলরেডি সুস্থ হয়ে উঠেছে, আর এই কারণে তার মেয়ের সাথে আজকে প্যারেলে সে দেখা করতে পারে। সুন্দর এই পয়েন্টে এসে আজকের এই মুভির গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা যারা পুরো ভিডিওটি দেখলেন দয়া করে আজকের এই ভিডিওটিকে লাইক করে দেবেন। আর যদি এমন সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন পেতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের বারে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী আরেকটি সুন্দর ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।